সাম্প্রতিক সময়ে প্রবাসে থাকা বাংলাদেশি সফল ও মেধাবীদের নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর আলোচনায় আসার পর থেকে একে একে অন্যদের নিয়েও নেটিজেনদের মনে আগ্রহ জন্মেছে। এরই মধ্যে আমরা ধাপে ধাপে বেশ কয়েকজনকে নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে নতুন করে আরও ৩ জনকে নিয়ে হাজির হলাম, যারা নিজ যোগ্যতায় প্রবাসে সফলতার সাথে কাজ করছে। দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসের উচিত তাদেরকেও ডেকে আনা। কারা তারা? চলুন জেনে নেওয়া যাক একে একে। নাম্বার ১, রুহুল আবিদ। বাংলাদেশের ইতিহাসে মাত্র ২ জন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ডক্টর ইউনূস। একথা কারো অজানা নয়। তিনি কেবল মনোনয়নই নন, পুরস্কারও জিতেছেন। এর বাহিরে যিনি মনোনয়ন পেয়েছিলেন তিনি ডক্টর রুহুল আবিদ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণ, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া তার উদ্যোগের জন্য আমেরিকার ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় ২০২০ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল, যা বাংলাদেশিদের জন্য এক বিশাল গর্বের বিষয়। তার মতো একজন লোক সুযোগের অভাবে পড়ে আছেন আমেরিকা, ডেকে আনার যেন কেউ নেই। এতদিন হাসিনা থাকলেও এখন যেহেতু ডক্টর ইউনূস আছেন, সেহেতু রুহুল আবিদকে ডেকে আনা উচিত বলে মত দিচ্ছেন অনেকেই। পেশায় চিকিৎসক রুহুল আবিদ পিএইচডি করেছেন জাপান থেকে। সেখান থেকে চলে আসেন আমেরিকায়, বহুদিন পড়িয়েছেন। পাশাপাশি গবেষণা করেছেন পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে। বাংলাদেশের ডাক্তাররা সাধারণত উন্নত বিশ্বে পাড়ি জমাতে চান না, কারণ তাদের জন্য এই পথ তুলনামূলকভাবে অন্য পেশাজীবীদের থেকে অনেক কঠিন। কিন্তু ৮০ দশকের এরশাদ বিরোধী আন্দোলনের ঢাকা মেডিকেল কলেজের তুখোড় ছাত্রনেতা জানতেন তিনি সমাজকে কতটা দিতে পারেন, আর সেটা দেওয়ার জন্য তার প্রয়োজন ছিল বৈশ্বিক মঞ্চ। তাই তিনি বিলেতে পাড়ি জমান। এর আগে বেড়ে উঠেছেন চট্টগ্রাম ও ঢাকায়। ঢাকায় বাসা ছিল কলাবাগানে। বাবা চাকরি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধানমন্ডি বয়েজ স্কুলের পর্বশেষে ঢাকা কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৭৯ সালে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। এক সাক্ষাৎকারে রুহুল আবিদ বলেন, দেশে থাকতে ছিলাম মেডিসিন বিশেষজ্ঞ। এরপর ১৯৯৩ সালে চলে যাই জাপানে। সেখানে মলিকুলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি নেই। ১৯৯৭ সালে চলে আসি যুক্তরাষ্ট্রে। এখানে কাজ করছি কার্ডিওভাস্কুলার নিয়ে। এখন আছি ব্রাউন ইউনিভার্সিটি অ্যালবার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক হিসেবে। ভাবছেন তাহলে তিনি দেশের জন্য কি করলেন? হ্যাঁ, অনেক কিছুই করেছেন। তিনি বলেন, এই কাজের ফাঁকে ২০১২ সালে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা করি। কয়েকজনকে নিয়ে গড়ে তুলি হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। ঢাকার উত্তরায় এই সংস্থার একটি অফিস রয়েছে। বাংলাদেশে প্রথম বড় কাজ করি রানা প্লাজা দুর্ঘটনার সময়। এরপর থেকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমার টিম দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে যায়। ডাক্তার আবিদ বলতে থাকেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আমরা শুরু থেকেই কাজ করছি। করোনা ভাইরাস মহামারীর এই সময়ে আমরা প্রায় ১২০০ মানুষকে সহায়তা দিয়েছি। সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছি। আমাদের সংস্থাটি বাংলাদেশে জরায়ু ক্যান্সার আক্রান্তদের নিয়ে কাজ করছে। নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়েও চলছে কাজ। পর্যায়ক্রমে নেপাল ও সিরিয়ায় কাজ করার লক্ষ্য রয়েছে আমাদের। ডাক্তার লিখন জানান, তার উদ্ভাবিত নীরব প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎহীন এলাকাগুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে এ প্রযুক্তির সফল কার্যক্রম পরিচালিত হয়েছে। এমন একজন মানুষকে দেশে ফেরাতে পারলে স্বাস্থ্য খাতটাকেই বদলে দেওয়া যেতে পারে। নাম্বার ২, খালিদ ফারহান। ডিজিটাল মার্কেটিংয়ে বসখ্যাত জনপ্রিয় ইউটিউবার খালিদ ফারহানকে আমরা কে না চিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই তার পরামর্শে অনলাইনে বেশ সফলতা পাচ্ছেন। বাংলাদেশে আইটি সেক্টরকে এখনও সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সরকারও যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারছেন না, মূলত সঠিক গাইডলাইনের অভাবে। অনেকে মনে করেন খালিদ ফারহানকে দেশে ফিরিয়ে সরকারি কাজে লাগাতে পারলে দারুণ হবে। তিনি দেশে বসেই অনলাইনে তরুণ প্রজন্মের জন্য অনেক কাজ এনে দিতে পারবেন। তাহলে আর প্রবাসে পাড়ি জমাতে হবে না। তাই ডক্টর ইউনূসের উচিত তাকেও ডেকে এনে কাজে লাগিয়ে দেওয়া। ২০১৬ সালে ডিসেম্বরে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন খালিদ। মূলত বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং কিংবা এসইওর জন্য ভালো কন্টেন্টের অভাববোধই তাকে ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে তোলে। ২০২১ সালের মার্চে বাংলাদেশের জনপ্রিয় ২ ইউটিউবার এনায়েত চৌধুরী ও সাদমান সাদিকের সাথে একত্রে ট্রাইনোমিয়াল পডকাস্ট নামে একটি পডকাস্ট চ্যানেল শুরু করেন। করোনা মহামারীতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে ইউটিউবার হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
এর আগে 2010 সালে উদয়নের গল্পের ইতি টেনে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এই সময়টাতেই আপওয়ার্কে কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং হাতে খড়ি হয় তার। কলেজ জীবনে এই কাজ করে আর্টিকেল প্রতি $1 আয় করাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। কলেজ জীবন শেষে 8-10টা সাধারণ শিক্ষার্থীর মতো তার ক্ষেত্রেও পরিবার থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা বলেন, কিন্তু তিনি ঠিক করেন বিবিএতে পড়বেন। 2013 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শেষ পর্যায়ে এসে তিনি ব্যাংক এশিয়ায় ইন্টার্নশিপ করেন। সমসাময়িক সময়ে তিনি ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিন এ ডিজিটাল মার্কেটিং বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ পান, যেটি পৃথিবীর শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের একটি। আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতকোত্তর পড়ার সময় তিনি গুগল থেকে ইন্টার্নশিপের ইন্টারভিউ অফার সহ আরও 4টা চাকরির অফার পেয়েছিলেন, কিন্তু যোগদান না করে তিনি নিজের এজেন্সি নিয়ে কাজ শুরু করেন আয়ারল্যান্ডে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি 2017 সালে প্যাসিভ জার্নাল একাডেমি নামে অনলাইন একাডেমি শুরু করেন, যেটি বর্তমানে খালিদ ফারহান একাডেমি নামেই সর্বাধিক পরিচিত। নাম্বার 3, রবিন খুদা। গত সেপ্টেম্বরে পুরো অস্ট্রেলিয়াতে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন রবিন খুদা। দেশটির শীর্ষ সব গণমাধ্যমের খবর। প্রায় $16 বিলিয়ন বা 1,94,000 কোটি টাকার বেশি দামে রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্র্যাং অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকর্পোরেশন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম। আর সম্পদ বৃদ্ধি পেয়ে অস্ট্রেলিয়ার ধনকুবেরদের তালিকায় ওপরের দিকে চলে এসেছে রবিন খুদার নাম। কতটা মেধাবী হলে তিনি এতটা সফলতা অর্জন করতে পারেন ভাবতে পারেন, অথচ তাকে দেশে ডেকে আনার কেউ নেই। ডক্টর ইউনুসেরই উচিত আশিকের মতো তাকেও ডেকে এনে কাজে লাগানো। রবিন খুদাদের আদিবাড়ি সিরাজগঞ্জের সাতি আন্তলি গ্রামে। তার বাবা SM ওয়াজেদ আলী উচ্চ মাধ্যমিক পড়তে ঢাকায় এসেছিলেন। এরপর পড়াশোনা শেষে সরকারি চাকুরিতে যোগ দেন। বাবার চাকুরির সুবাদে ঢাকাতে রবিনের জন্ম ও বেড়ে ওঠা। পড়াশোনা করেছেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হারম্যান মেইনার কলেজে। 1997 সালে SSC পাশের পর অস্ট্রেলিয়ায় চলে আসেন রবিন খুদা। স্নাতকে ভর্তি হন সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিষয় হিসাব বিজ্ঞান। একমাত্র ছেলে সিডনিতে থিতু হলে তার মা বাবাও পরের বছর অস্ট্রেলিয়ায় চলে আসেন। এরপর এখানেই চাকরি শুরু করেন SM ওয়াজেদ আলী। 2002 সালে স্নাতক শেষ করে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে MBA করেন রবিন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা কাজই করতেন। এবার হিসাব রক্ষক হিসাবে যোগ দিলেন একটি প্রতিষ্ঠানে। কাজের প্রতি রবিনের একাগ্রতা আর দক্ষতা তাকে দ্রুত এগিয়ে নিতে থাকল। তিনি নিজেও CP এর মতো বিভিন্ন পেশাগত কোর্স করে সমৃদ্ধ হতে থাকলেন। এই ধারাবাহিকতায় 2007 সালে যোগ দেন জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসুতে। পদ ছিল মহাব্যবস্থাপক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের টেলিকম ও ক্লাউড কম্পিউটিং বিভাগের কাছে 2 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। এরপর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন অস্ট্রেলিয়ান টেলিকমিউনিকেশন কোম্পানি পাইপ নেটওয়ার্কে। কোম্পানিটি অস্ট্রেলিয়া ও গোয়াম দ্বীপের মধ্যে একটি সাবমেরিন ফাইবার কেবল নির্মাণের কাজ করছিল তখন। টেলিকমিউনিকেশন ব্যবসা নিয়ে বিস্তর অভিজ্ঞতা হল। এরপর ডেটা সেন্টার কোম্পানি নেক্সট ডিসির নির্বাহী পরিচালক হলেন রবিন। 2014 সালে এই প্রতিষ্ঠানটি ছেড়ে টেলিকম পেমেন্ট কোম্পানি মিন্ট ওয়ারলেসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। সব ফেলে পরে 2015 সালে এয়ারট্রাং যাত্রা শুরু করে। মাত্র কয়েক মাসের মধ্যেই $400 মিলিয়ন বা প্রায় 3000 কোটি টাকার একটি ডেটা সেন্টার নির্মাণের কাজ পান তারা। তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য অস্ট্রেলিয়ার প্রযুক্তি পাড়ায় এয়ারট্রাং এখন সুপরিচিত নাম। তার প্রতিষ্ঠানে কাজ করেন 450-র বেশি কর্মী। এটি দেশটির প্রথম এবং বৃহৎ হাইপার স্কেল ডেটা সেন্টার। বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জাপানে এয়ারট্রাঙ্কের ক্লাউড সেবা চালু আছে। অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটির 11টি ডেটা সেন্টার রয়েছে। আরও 40টি কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। এত সফলতার পর 2020 সালে খোদা ফ্যামিলি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন রবিন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নতি ও কল্যাণে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে, পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধেও সহায়তা করে। সম্প্রতি জানা গেছে এই ফাউন্ডেশন থেকে সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রায় 800 কোটি টাকা অনুদান দিয়েছেন রবিন। সুপ্রিয় দর্শক, দেশের প্রয়োজনে ডক্টর ইউনুসের কি উচিত নয় এদের কাছেও অনুরোধপত্র পাঠানো? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।